নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে আমরা আবারও মিলিত হয়েছি রাজনৈতিক বিশ্লেষক, সমাজকর্মী ঋষিকেশ বুদ্ধের সাথে। তো আজকে আমরা বাংলাদেশের যেই বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেইখানে তিনি বিভিন্ন রূপরেখা দিয়েছেন যে আমরা ভবিষ্যতে কি দেখতে পারি। তিনি বলেছেন যে এই সরকার কিছু করে যাবে, যে এখানে রাষ্ট্র সংস্কার করবে যাতে একটা সুষ্ঠু নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করা যায়। তো তিনি তার মেয়াদ সম্পর্কে কোনো একটা ধারণা দেননি, শুধু এইটুকু বলেছেন যে কবে নির্বাচন হবে সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং যখন জনগণ বলবে তাকে চলে যেতে তিনি চলে যাবেন। তো এটা দিয়ে কি বুঝালো বা জনগণ কিভাবে এই রায়টা দিবে আমরা সেটা জানি না। তারপরে আমরা দেখেছি যে সচিবালয়ে আনসাররা মোটামুটি তারা আন্দোলন করেছিল যে তাদের চাকরি স্থায়ীকরণের কারণে, এবং সেইখানে ছাত্রদের সাথে একটা সংঘর্ষ ঘটে। আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে হাসনাত আবদুল্লাহ, সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তিনি লাইভে এসে বলেছেন যে তিনি সহ তাদের অনেক ছাত্রছাত্রীকে আনসাররা আটক করেছে বা মারধর করতেছে, এবং এর পরিপ্রেক্ষিতে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে গিয়ে রাতের বেলায় সেইখানে আনসারদের সাথে বিবাদে লিপ্ত হয়। সেখানে আনসার এবং ছাত্রছাত্রী সহ প্রায় 40 জন আহত হয়েছে। হাসনাত আবদুল্লাহ এখন হাসপাতালে আছেন, তার MRI করা হয়েছে, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সেইখানে সেনা মোতায়েন করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনীর লোকজন গিয়ে সেইখানে সেই আনসারদেরকে হেফাজতে নিয়েছে, যতদূর জানা গেছে ছাত্রদেরকে মুক্ত করেছে। তো এই যে একটা উদ্ভট পরিস্থিতি, টালমাটাল পরিস্থিতি, এই ডেভেলপমেন্টটা নিয়ে আপনার ধারণাটা কি? প্রথমত প্রফেসর মোহাম্মদ ইউনূস আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখান থেকেই আমরা আসি। তিনি প্রথমেই খুব বুদ্ধিমত্তার সাথে বলেছেন আমাদেরকে কতদিন রাখবেন সেটা জনগণের হাতে, ছাত্রদের হাতে। মেইনলি তিনি স্বীকার করেছেন, বলেছেন ছাত্ররা আমাদেরকে এনেছে, ছাত্রদের কারণে আমরা এসেছি, এখন জাতি আমাদেরকে বলে দিক আমরা কতক্ষণ আছি। অবশ্যই অত্যন্ত বুদ্ধিমান উত্তর। আমরা প্রথমে এটাকে সাধুবাদ জানাই। অবশ্যই অত্যন্ত সঙ্গতভাবেই তিনি বলেছেন। তবে তাদের হাতে যে সব ম্যানিফেস্টোর কথা তিনি বলেছেন, সংস্কারের কথা বলেছেন, সেখানে তার পোর্টফোলিও অনেক বড়। এই পোর্টফোলিওতে এই মুহূর্তে তার হাতে কন্ট্রোল কতটুকু আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। কন্ট্রোল নিয়ে সমস্ত কিছু সংস্কারে হাত দেবে, সংস্কার সম্পন্ন হবে, তারপর নির্বাচন হবে, সেটি দীর্ঘমেয়াদী। এবং সর্বোপরি আমরা যেটা অনুমান করি, এই যে আমাদের নেপথ্যের যে স্ক্রিপ্ট রাইটার, যারা প্রযোজক, যারা এই গল্পের প্রডিউসার, এই গল্পের কাহিনীকার, তারা কি চান, তাদের ম্যানুস্ক্রিপ্টটা কি, সেটা কিন্তু আমরা জানি না। এবং এই নেপথ্যের কারিগররা কোথায় বসে আছেন তাও এখনও স্পষ্ট নয়। আমরা হয়তো অনুমান করতে পারি কারা কোথা থেকে আসছে, কি করতেছেন। এখানে কুশীলব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথে যারা আছেন তারা, এর ভিতরে নাম করার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সহ অন্যান্য, তারা যদি এখন একটা রেফারেন্ডাম দেওয়ার চেষ্টা করেন, জাতীয়ভাবে রেফারেন্ডাম দেওয়ার পদ্ধতিটা কী হবে সেরকমও এখন পর্যন্ত আউটলাইন বলা হয় নাই। একটু ভেগভাবেই বলেছেন যতক্ষণ আমাদেরকে রাখবেন, আপনারা কতক্ষণ আমাদেরকে রাখতে চান। দেখা যাক, আমার মনে হয় আস্তে আস্তে এটাও স্পষ্ট হবে। জনগণের কাছে চাহিদাটা ছেড়ে দিয়েছেন
এখন জনগণ কি করবে নাকি আমার প্রেসক্রিপশনটা আমি জনগণকে আস্তে আস্তে জানাবো, সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। দ্বিতীয়ত, আজকের যে সিচুয়েশন সচিবালয় হচ্ছে, আনসারের সাথে ছাত্রদের যে সংঘর্ষটা, সেটা আমার কাছে একটু সন্দেহ মনে হয়। হঠাৎ করে এই অসংগঠিত ছাত্র সমাজ, বাংলাদেশের এই যে ছাত্র সমাজ, আমরা জানি যে ছাত্ররাই এই বর্তমান সরকারের নেপথ্যের ক্রীড়নক, তারাই বর্তমান সরকারকে তুলে এনেছে, বিগত সরকারকে তাড়িয়ে দিয়েছে। আমরা সব জানি, এটা বলার দরকার নেই। এটা সম্পর্কে দর্শক শ্রোতা আপনারা সবাই আমাদের চাইতে ভালো জানেন কি হয়েছে, কি হচ্ছে, কি হতেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। অসংগঠিত ছাত্র সমাজ এত সুন্দর করে সংগঠিত হয় কি করে, এটা একটা প্রশ্ন আমি মনে করি। আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রদল, আওয়ামী কমিউনিস্ট পার্টির যেমন আমরা ছাত্র ইউনিয়ন বলি, এরকম জামাতের ছাত্র শিবির, সংগঠিত শক্তি তারা সবসময় পরিকল্পিতভাবে একটা নেটওয়ার্কে থাকে, কাজ করতে পারে। তাদের একটা স্ট্যান্ডিং কমান্ড আছে, চেইন অফ কমান্ড আছে, যেটা বিভিন্ন বাহিনীর আছে। ছাত্রদের ওরকম আছে, কিন্তু একটি বিষয় আমার কাছে আছে, কাজ করে, সেটা হলো যে কি করে অসংগঠিত ছাত্ররা গভীর রাতে ডাক দিলে শত শত হাজার হাজার ছাত্র মিলিত হয়। তাদের এই যোগাযোগের মাধ্যমটা যদিও আজকাল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার বা সোশ্যাল মিডিয়া, কিন্তু এই সংগঠনের নেপথ্যে কি আছে সেটা আমরা এখনও জানি না, হয়তো সময় বলে দেবে। সুতরাং এই দাবি দেওয়ার এক সময় ছাত্ররা দাবি নিয়ে এসেছে, আজকে আবার আনসাররা যখন দাবি করতেছে তখন তারাই আবার দাবির বিরুদ্ধে সোচ্চার। এটা কেমন যেন স্ববিরোধী মনে হচ্ছে আমার কাছে। তারা বলেছিল যে রাজনীতি করার অধিকার, আন্দোলনের অধিকার, মানে এইগুলিকে তারা সমর্থন করে। তাহলে এইখানে আনসাররা তাদের অধিকারের জন্য আন্দোলন করতেছে, সেইখানে তারা বাধা দিতেছে। এটা আমার কাছে স্ববিরোধী মনে হচ্ছে। সংস্কার করতে গিয়ে আমি আমার যত আবদার, আমার যত আন্দোলন, আমি সবাইকে মানিয়ে নেব, আর যখন অন্যের কথা সেটা আমি শুনতে চাবো না, সেটা তো সংস্কার নয়, সেটা এক ধরনের স্বৈরাচার। এবং আপনি এক স্বৈরাচার দিয়ে আর এক স্বৈরাচার কায়েম করতে পারেন। সেখানে একটি সুষম সরকার যেটা প্রতিষ্ঠার কথা, যেটা তারা আমাদেরকে শুনিয়ে আসছে, সেটা সম্ভব না, সেটা আকাশ কুসুম মনে হবে। যাই হোক, আমরা এখনও তাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করি। তাদের আন্দোলন দমানোর জন্য যেভাবে তারা সংগঠিত হচ্ছে, সেটা আমার কাছে এখনও খুবই অগণতান্ত্রিক এবং সন্দেহ মনে হচ্ছে। এর নেপথ্যে কী আছে, তাদের মূল ম্যানুস্ক্রিপ্ট কী, আমরা আবার সেই ম্যানুস্ক্রিপ্টে ফিরে যাই, তারা আসলে কি কায়েম করতে চায়। আচ্ছা, একটা জিনিস আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে যেই জিনিসটা উঠে আসছে, যেমন বিচারপতি, চিফ জাস্টিস যখন ওই জুডিশিয়াল কাউন্সিল ডেকেছিলেন সবাইকে, যে 57 জন যেই জাস্টিস আছে তাদের সাথে একটা ফুল কোর্ট মিটিং করতে চেয়েছিলেন, সেই ফুল কোর্ট মিটিংয়ের এজেন্ডা তিনি দেননি। তো মিটিংটা ডেকেছিলেন, কিন্তু ছাত্ররা কিন্তু সেইখানে গিয়ে জড়ো হয়েছে, তারা সেই মিটিংটা করতে দেননি এবং তারা সেইখানেই চিফ জাস্টিসের পদত্যাগ চেয়েছে এবং তারই ধারাবাহিকতায় আরও 7 জন জাস্টিসকে পদত্যাগ করতে বাধ্য করেছেন হাইকোর্ট ঘেরাও করে। তবে আবার এইখানে আমরা দেখতে পাচ্ছি যে যখনই বিভিন্ন জায়গায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন অফিসে গিয়ে তারা জোরপূর্বক রেজিগনেশন নিচ্ছে, তারপর আজকে যেটা দেখলাম যে আন্দোলনকে বাধা দিচ্ছে, আনসাররা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল, সেই আন্দোলনকে ছাত্ররা বাধা দিচ্ছে। তাহলে তাদের ভূমিকাটা কি এটা হওয়া উচিত? মানে এইখানে পুলিশ বাধা দিচ্ছে না, এখানে মিলিটারি বাধা দিচ্ছে না, এখানে সরকার তরফ থেকে কোনো বক্তৃতা আসতেছে না যে আমরা আনসারের এই আন্দোলনের বিরুদ্ধে, বা আনসাররা ঘরে ফিরে যাও, বা আমরা দাবি মেনে নিলাম। এইখানে ছাত্ররা কেন এই ভূমিকাটা, তারা কি একটা প্যারালাল গভর্নমেন্ট
তৈরি করতেছে, নাকি তারা গভর্নমেন্টকে বলতেছে, মানে গভর্নমেন্টের উপরে গভর্নমেন্ট? তারা কি এই ধরনের কোনো কি স্পেশাল কাউন্সিল, যেখানে জুডিশিয়াল কাউন্সিল, যেখানে ফুল কোর্ট বসতে পারে না তাদের ভয়ে, যেখানে প্রিন্সিপাল, হেডমাস্টার, চ্যান্সেলররা পদত্যাগ করতে বাধ্য হয় তাদের ভয়ের কারণে, যেখানে আন্দোলন কে করবে না করবে না এইখানে তারা মানে হস্তক্ষেপ করতেছে, তাহলে সরকারের ভূমিকাটা কি? নাকি তার সরকারের চাইতে বড় সরকার? এইখানেই একটা সন্দেহের অবকাশ থাকে। ফুল কোর্ট বসার কথা, ফুল কোর্টে কী হবে? যদি ফুল কোর্ট বসার পরে জনগণের কাছে বলার পরে সেটা অগ্রহণযোগ্য হতো, সেইটা বলা যেত যে ফুল কোর্টের ডিসিশন অগ্রহণযোগ্য। আমি যে মিটিংয়েই হলো না, সেই মিটিংয়ে কি হতে পারত, কি হওয়া উচিত ছিল, তা যখন আমরা আগাম নস্যাৎ করে দেয় তখনই বোঝা যায় এই জিনিসটা পূর্ব পরিকল্পিত এবং কোনো মাথা থেকে আসা সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ। আমরা সন্দেহ করি কাদের মাথা থেকে এই সব চক্রান্ত জিনিস আসতে পারে, কাদের কাছ থেকে এটা হয়তো একটা স্টেজ রিহার্সাল করা যে এইটা হবে, আমরা এইটা আগে প্রোপাগেট করি, কি হতে পারত সেই সন্দেহ দিয়ে আমি আমার মিশন সাকসেসফুল করে নিলাম। আমি 7 জন বিচারপতিকে পদত্যাগ করে প্রধান বিচারপতির পদত্যাগ, আমি আমার পুরা মিশনটা সাকসেসফুল করে নিলাম। এটা এক ধরনের আমরা সোজা ভাষায় বলা যায় এটা একটা অনৈতিক, মানে ডেমোক্রেসি থেকে আমরা মবক্রেসিতে চলে যাচ্ছি। অ্যাবসলিউটলি। এবং এই মবক্রেসির পিছনে নেপথ্যের যারা কুশীলব, তারা প্রতিদিন এর উপরে গবেষণা করতেছে, গবেষণা করেছিল, এই গবেষণার লব্ধ ফল তারা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি করে এগোচ্ছে। এইখানে সফলতা কতটুকু আসবে আমি জানি না, কিন্তু সেইখানে সৎ হওয়া উচিত। এমনকি এটা হইতে পারে যে আমরা সরকারে যারা আছে, যেহেতু আমরা সরকারের তরফ থেকে, বাংলাদেশে সরকার এই মুহূর্তে এই আছে আমরা জানি, কিন্তু সরকারকে দৃশ্যমান মনে হচ্ছে না যতটা ছাত্রদেরকে। সরকার মানে কি? সরকার মানে হইছে পুলিশ, সরকার মানে মিলিটারি, সরকার মানে একটা ভাইব্রেন্ট ব্যুরোক্রেসি। তাদেরকে যতটুকু সক্রিয় মনে না হচ্ছে, বাইস্ট্যান্ডারদেরকে বেশি সক্রিয় মনে হচ্ছে। সেইখানে কি সরকারের কোনো ইন্ধন থাকতে পারে এইসব ছাত্রদের পিছনে? অবশ্যই আছে। কারণ এই সরকারের যেমন অভিজ্ঞতাহীন সরকার, তারা ছাত্রদের উপরে ভর করে চলতেছে। তারা তাদের অনেক দায় দেনা ছাত্রদের কাঁধে দিয়ে তারা সেটা তাদের দোষ ত্রুটি ভুল এগুলো ছাত্রদের উপরে চাপিয়ে দিয়ে সরকার পরিচালনা করতে চায়। এটা একটা হতে পারে। আর একটা হতে পারে তাদের আসলেই কোনো অভিজ্ঞতা নাই, ছাত্রদের যেভাবে তারা মোটিভেট করতেছে, ছাত্ররা যেসব কমান্ড করতেছে সেইভাবে চলতেছে। কিন্তু যে যাই করুক, এই ছাত্রদের পিছনে যারা চালিকা শক্তি, সেই নাটের গুরুরা কিভাবে চালাবে সেটার উপরেও সম্ভবত এই সরকার অনেকটা অসহায়। আচ্ছা, আমরা কথা বলছিলাম ঋষিকেশ বৈদ্যর সাথে। তো আপনার প্রতি আরেকটা প্রশ্ন হলো, ডক্টর ইউনূস তার বক্তৃতায় বলেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, তিনি একটি উদার গণতান্ত্রিক, একটি ধর্মনিরপেক্ষ সাম্প্রদায়িক বৈষম্য বিরোধী বাংলাদেশ করতে চান। সেই ম্যান্ডেটটা কি তার আছে কিনা, বা তিনি কি সেটা এবং যদি সেই ম্যান্ডেটটা থাকে, হ্যাঁ, কিভাবে সেই ম্যান্ডেটটা এলো, বা সেটা যদি করতে চায়, ম্যান্ডেটটা মনে করেন পেল, তাহলে বৈষম্য বিরোধী সমাজ, উদার গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র কিভাবে তিনি নিশ্চিত করবেন? হ্যাঁ, আগেরবারও আমি বলেছিলাম তার হাতে সেই সুযোগ আছে, আমরা সেটা বিশ্বাস করতে চাই। বৈষম্যহীন এক সমাজ প্রফেসর মোহাম্মদ ইউনূসের পক্ষে সম্ভব, আমি আশাবাদী। তবে যে ম্যান্ডেটটার কথা বলা হচ্ছে, সেই ম্যান্ডেটটা কি করে এলো সেটা কিন্তু আমরা এখনও জানি না। আন্দোলন হয়েছে, ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এসেছে, তার কিন্তু ভিজিবল ম্যান্ডেট নেই, যেটা বিভিন্ন ধরনের রেফারেন্ডাম বা গণভোট বিভিন্ন প্রক্রিয়ায় হতে পারে, সেটা আমরা এখনও দেখি নাই। আমরা কিছু
কুশীলবের বিভিন্ন তত্ত্ব পাই, ফরহাদ মাজারের কথা পাই, ডক্টর প্রফেসর আসিফ নজরুলের বিভিন্ন ধরনের তত্ত্ব, বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা জানি। আমরা তাদেরকে এই কুশীলবদের এক একজন মনে করি, কিন্তু এই কুশীলবদের পিছনে যারা আছে, যারা ওয়েস্টার্ন কুশীলব, তারা কি তাদের স্ক্রিপ্টে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার কথা বলে গেছেন? আমরা জানি না। আমরা আশা করি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করে দিয়ে যেতে পারেন, সেই রেফারেন্ডাম তিনি পেতে পারেন। তবে তারা যে আছেন সেটাকেও ভ্যালিডেট করতে হবে, কতদিন থাকবে, কতদিন একটা অনির্ধারিত সরকার থাকতে পারে। প্রথমেই তো আমরা জানি যে এই সরকারের কোনো বৈধতা এখন পর্যন্ত নাই, যদিও তারা বিভিন্ন ধরনের শব্দে তারা বৈধতার বুলি আওড়ে যাচ্ছে, যেটা জনগণের কাছে এখন পর্যন্ত বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আমরা এই সরকারের কাছে প্রত্যাশা রাখতে চাই, ভালো প্রত্যাশা। প্রত্যাশা এক, আর পূরণ হওয়া ভিন্ন জিনিস। আমরা প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু ঘরে ফিরে কেউ যাবে না। মানুষ তাদের কাছে এই প্রত্যাশার পাহাড় নিয়ে আসছে, তাদের কাছে অসংখ্য চাওয়া, একটি বৈষম্য বিরোধী সমাজ তৈরি করা। আমরা কিন্তু আশাবাদী। এখানে ব্যাংক, বিমা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রম, আইন, বিভিন্ন জায়গায় কাজ করার জন্য বিশাল কাজের পাহাড় তাদের। এই কাজের পাহাড় তাদেরকে বুঝতে হবে, জানতে হবে, সেটাকে সুসম্পন্ন করতে হবে। সেটা অনেক কঠিন কাজ। আমরা সন্দেহপ্রবণ জাতি, আমরা সন্দেহ নিয়েই তাদের কাছে প্রত্যাশাও করি তাদের সফলতা আসুক, না হলে তাদেরকে জাতির কাছে পুরো দায় স্বীকার করতেই হবে। হয়তো তখন আমাদের অনেক বিলম্ব হবে। আচ্ছা, একটা জিনিস, এই যে বৈষম্য বিরোধী, আমি বুঝলাম অসাম্প্রদায়িক একটি দেশ তারা করতে চায়, অসাম্প্রদায়িকতা আমরা বুঝি। বৈষম্য বিরোধী যখন আপনি বলবেন, তখন সকল নাগরিকের প্রতি আপনি এই একটা সাম্য প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আমরা জানি যে বাংলাদেশের একটা অসহিষ্ণু শ্রেণী আছে যারা কখনোই LGBTQ-কে কখনোই মাইনা নেবে না। লেসবিয়ান, গে, ট্রান্সসেক্সুয়াল, থার্ড জেন্ডার যারা আছে তাদেরকে মেনে নেবে না। অথচ আমরা যেটা দেখি, ডক্টর ইউনূস কিন্তু এই LGBTQ রাইটের একটা অন্যতম প্রবক্তা। যেহেতু তিনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে থাকেন এবং তার অনেক প্রজেক্টে ওয়েস্টার্ন ফান্ডিং হয় এবং তাদের ফান্ডিং হলো যে বৈষম্য বিরোধী ফান্ডিং। তো সেই জায়গা থেকে তিনি যখন বৈষম্য বিরোধীর কথা বলে এবং বাংলাদেশের যেই কালচার, বাংলাদেশের যেই ঐতিহ্য, সেইখানে কোনো সংঘাত সম্ভাবনা আছে কিনা? অবশ্যই আছে। সেই সংঘাত মোকাবেলা করতে পারবেন বলে তিনি আমাদেরকে যে আশ্বাস দিচ্ছেন, সেই আশ্বাসে আমরা বিশ্বাস করতে চাই। খুব কঠিন। LGBT থেকে শুরু করে ধর্মীয়, সংখ্যালঘু কিংবা বিভিন্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরির এক কঠিন কাজ। সেই কঠিন কাজ সুসম্পন্ন করার দায়িত্ব তিনি এখনও বলিষ্ঠভাবে বলছেন। আমরা বিশ্বাস করতে চাই যেখানে অর্থনৈতিক বৈষম্য থাকবে না, ধর্মীয় বৈষম্য থাকবে না, সামাজিক বৈষম্য যেটা বললেন সেক্সুয়াল ওরিয়েন্টেশনের বৈষম্য থাকবে না, সেখানে তার বাধা বিপুল পরিমাণে আসবে। এই মুহূর্তে যারা উচ্চকণ্ঠ, যারা তাদেরকে এনেছেন বলে দাবি করেন, তাদের ভিতর থেকে এই প্রতিরোধগুলো আসবে। আমার বিশ্বাস সেই প্রতিরোধ হয়তো তাকে প্রতিরোধের সম্মুখীন হয়ে তাকে সফল হতে হবে। এটা কঠিন, ডেফিনেটলি কঠিন, কিন্তু আমরা আশাবাদী থাকতে চাই। আমি আশাবাদী মানুষ। প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা প্রত্যাশা করি। প্রত্যাশা, আবারও বলি, প্রত্যাশা এক, পূর্ণ হবে কিনা সেটা আমরা জানি না। আমাদের প্রত্যাশাই তো ঘর বাঁধতে হবে। তিনি একটা তার বক্তৃতায় তিনি একটা জিনিস উল্লেখ করেছেন, সতর্কতাও দিয়েছেন যে এই সুযোগটা যদি আমরা মিস করি, জাতি গঠনের, রাষ্ট্র সংস্কারের যেই সুযোগটা এখন আমাদের সামনে এসেছে, আমরা যদি এই সুযোগটাতে মানে কাজে লাগাইতে না পারি, কিছু করতে না পারি, তাহলে আমাদের রাষ্ট্রটা ব্যর্থ হবে। তো এইটার এই ওয়ার্নিংটাকে আপনি কিভাবে রিড করতেছেন?
এইটা একটা সিরিয়াস ওয়ার্নিং। এই মুহূর্তে বিগত সরকারের পতনের পর এখন যে তত্ত্বাবধায়ক নামক সরকারটি আছে, তাদের যদি ব্যর্থতা সামনে আসে, ব্যর্থ হয়ে তারা চলে যায়, এর পরবর্তী সরকার কারা নেবে, কি হবে, কি চলবে, দেশ সীমাহীন দুর্গতির দিকে এগিয়ে যাবে। এবং আমরা রিডিংটা দেখতে পাচ্ছি, রাইটিংটা দেখতে পাচ্ছি ওয়ালে, যে এটা অনেকটা জামাত নির্ভর হয়ে যাবে। সেরকম কি মনে হচ্ছে না, যেইভাবে এনআরকি, যেইভাবে নৈরাজ্য হচ্ছে? জামাতে ইসলামের বিশাল প্রভাব আছে নিঃসন্দেহে, কিন্তু প্রফেসর ইউনূসের কাছ থেকে আমরা জামাতের উপরে নির্ভরতা কখনোই আশা করি না। সেটা হবে ধাপ্পাবাজি। জামাতের উপর নির্ভর করে কোনো সুষম সমাজ প্রতিষ্ঠা তৈরি একেবারেই অসম্ভব, সোনার পাথর বাটি। কিন্তু আমরা বলি, প্রফেসর মোহাম্মদ ইউনূস আপনি সফল হন, আপনার সফলতার কোনো বিকল্প নেই। তা না হলে বাংলাদেশ গভীরে তিমিরে, যে বাংলাদেশ আমরা বিগত সরকারের, শেখ হাসিনা সরকারের, আমরা তাকে নানান অভিধায় বলতে পারি, তাদের অর্থনৈতিক বিশাল তছরূপ থাকার পরেও উন্নয়নের যে ট্রেনে উঠেছিল বাংলাদেশ, অন্তত ট্রেন স্লো হলেও ট্রেন চলতেছিল, সেই ট্রেন থেকে একবার ছিটকে গেলে আবার ট্রেন চালু করা কত কঠিন, সেটা যারা ট্রেন চালান তারাই জানেন। আমরা যারা ট্রেনে চড়ি তারা দুর্ভোগেরই শিকার হই। আমরা আশাবাদী, এই সরকারের সফলতা ছাড়া আমাদের হাতে আর কোনো পথ নাই। সফলতার বিকল্প দুর্ভোগ। অলরাইট, ধন্যবাদ ঋষিকেশ বৈদ্য আমাদের সাথে কথা বলার জন্য, এবং ধন্যবাদ দর্শক আপনাদেরকে। আপনার দর্শক শ্রোতা সবাইকে নমস্কার, আমার পক্ষ থেকেও আন্তরিক ধন্যবাদ।